নমস্কার। আজকে বলবো হচ্ছে মিথুন রাশিকে নিয়ে। মিথুন রাশির ক্ষেত্রে রাহুর যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে 23শে নভেম্বর 2025। রাহু দীর্ঘ সময় ধরে প্রায় আগস্ট মাসের 2 তারিখ 2026 এতদিন পর্যন্ত কিন্তু নিজের নক্ষত্র শতভিসা নক্ষত্র অবস্থান করবে। তো মিথুন রাশির কোন দিক থেকে লাভবান হবে এই সময়কালে, আবার কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে খুব ভালো লাগে, অনুপ্রাণিত হয়, খুবই ভালো লাগে, মন থেকে বলছি। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। তো গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে তখন তো এমনিতেই বলবান হয়ে যায়। গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করা বা নিজের ঘরকে দেখে ফেলা, এটা একটা বলবান অবস্থান। তো রাহু নিজের নক্ষত্রে অবস্থান করছে এবং মিথুন রাশির ক্ষেত্রে কারক গ্রহ। তো ভাগ্যের ঘরে অবস্থান করছে, যেটা হচ্ছে নবম ঘর, কুম্ভ রাশি। তো ছায়াগ্রহের কিন্তু মূল স্বভাব রয়েছে কি, যে রাশিতে অবস্থান করবে সেই রাশির অধিপতিকে প্রভাবিত করে দেওয়া, এবং যে নক্ষত্রে অবস্থান করবে সেই নক্ষত্রের অধিপতিকে প্রভাবিত করে দেওয়া, এবং তার সাথে হচ্ছে যে গ্রহের সাথে অবস্থান করবে সেই গ্রহকে প্রভাবিত করে দেওয়া। তো রাহু তো নিজের নক্ষত্র অবস্থান করছে, তাহলে রাহু কিন্তু নিজের নক্ষত্র অবস্থান করার জন্য প্রচন্ড বলবান অবস্থায় চলে আসছে। ভাগ্যের ঘরে অবস্থান করছে কুম্ভ রাশিতে, তো রাশির অধিপতি শনি, শনিকেও প্রভাবিত করে দিবে। আর শনিবদ রাহু বলা হয়। তো রাহু শনির সমান ফল দিয়ে দেয়। পাপ গ্রহ শ্রেণীতে রাহু সবার প্রথম, আর গরিবকে বড়লোক করে, বড়লোককে ভিখারিও করে দেয়। তো মূল স্বভাব কি, পাপ স্বভাব। তো যার জন্য যেরকম ভালো থাকছে সেরকম কিন্তু কিছু দিক থেকে আবার সাবধানেও থাকতে হবে। কারণ এ হচ্ছে একটা কয়লা, যে কয়লাকে জল দিয়ে ধাও আর সাবান দিয়ে ধাও, কয়লা কয়লাই থাকবে, কালো তো কালোই থাকবে। কিন্তু এই কয়লা আবার যখন আগুনে দেওয়া হবে সেটা কিন্তু আগুন হয়ে যাচ্ছে। তো সেই আগুন কিন্তু আবার অনেক কাজে লাগে। তো সেরকম কিন্তু ভালো দিকে লাগাতে হবে। রাহু মানে অ্যাম্বিশন, রাহু মানেই কিন্তু লোভ লালসা, এগুলো কিন্তু তৈরি করে দেবে। এমন অ্যাম্বিশন তৈরি করে দিবে যে বুঝিয়ে দিবে যে এটা তোমার জন্যই, তোমাকে এই পথে এগোতে হবে, তুমিই পারবে একমাত্র, এরকম লোভ ধরিয়ে দিবে। তো এরকম যদি কারোর অ্যাম্বিশন জেগে উঠে তাহলে কি হবে, রাতের ঘুমোতে হারাম হয়ে যাবে যে কোন কর্ম করবো যে সেই প্রাপ্তিটা আমি জীবনে করতে পারবো। এটাই হচ্ছে রাহু, অ্যাম্বিশন তৈরি করে দেয় মনের মধ্যে, ইচ্ছা প্রকাশ করে দেয়, যোগাযোগ কানেকশন এগুলো কিন্তু তৈরি করে দেয়। তো যাই হোক, রাহুর যে অবস্থান রাহুর জন্য যথেষ্ট ভালো, শতভিসা নক্ষত্র। কিন্তু শতভিসা নক্ষত্রটা হচ্ছে কুম্ভ রাশিতে, 4টি চরণই কিন্তু পড়ছে এই কুম্ভ রাশিতে। তো শতভিসা নক্ষত্রে যেরকম ভালো গুণ রয়েছে সেরকম খারাপ গুণ রয়েছে। যাই হোক, সেটা পরে বলছি। এবার সবার প্রথম হচ্ছে কি, যে রাহু ছায়াগ্রহ শনিকে প্রভাবিত করবে, এবং শনি কিন্তু আবার বক্রি অবস্থায় রয়েছে। 28শে নভেম্বর মার্গী হয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতি আবার উচ্চ অবস্থায় রয়েছে, উচ্চ অবস্থায় বক্রি হয়ে রয়েছে একদম কর্কট রাশিতে, যেটা হচ্ছে রাশির দ্বিতীয় ঘর। এবং ডিসেম্বরের 5 তারিখে আবার রাশির উপরে বক্রি অবস্থায় চলে আসবে। তো বক্রি গুরু রাশির উপর অবস্থান করবে, তার দৃষ্টি আবার এই রাহুর উপরে থাকবে। আর শনির সাথে হয়ে যাবে কেন্দ্রের সম্পর্ক। শনি তো কর্মের ঘরে অবস্থান করছে, ভাগ্যের ঘরের অধিপতি হয়। আর রাহুর উপর শনির দৃষ্টি, অর্থাৎ রাহুর উপর শনির দৃষ্টি বলছে, রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ নবম পঞ্চম যোগ তৈরি হচ্ছে রাহুর সাথে দেবগুরু বৃহস্পতি। চমৎকার সময়, একদম 3টি গ্রহই ফেভারে থাকছে, দেবগুরু বৃহস্পতিও থাকছে, শনিও থাকছে, এবং রাহু অবস্থান করছে ভাগ্যের ঘরে। ভাগ্যের ঘর নবম ঘরে যখনই কোনো পাপী গ্রহ অবস্থান করে, এর আগের বহু ভিডিওতে বলেছি, যে পাপ প্রভাবটা হারিয়ে ফেলে, সেই ঘরটাকে ক্ষতি করে নিজে ভালো হয়ে যায়, এবং যে ঘরের কারকত্ব রাখে সেই ঘরের প্রভাবে বৃদ্ধি করে দেয়। তো রাহু তো ছায়া গ্রহ, বৃদ্ধি করবে কার বল, শনির বলে বৃদ্ধি করবে। তো ভাগ্যের অধিপতি শনি কর্মের ঘরে অবস্থান করছে, তাহলে কি হবে, কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গটা পাবে, না হওয়া কাজ হবে এই সময়কালে, অনেক কিছু ভালো দিক উঠে আসছে। কিন্তু শনি রাহু পাপী গ্রহ, পাপ প্রভাব কিছু না কিছু দিবে। তো সেদিক থেকে কিন্তু সাবধান। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেয়ে যাচ্ছে, দেবগুরু বৃহস্পতির কৃপা দৃষ্টি পাচ্ছে, শনির সাথে কেন্দ্রের সম্পর্ক, রাহুর উপর দৃষ্টি, এটা খুবই একটা ভালো সময়। তো শতভিসা নক্ষত্র, তো নক্ষত্রে যেহেতু রাহু অবস্থান করছে, তো নক্ষত্রকে বুঝতে হবে যে নক্ষত্রের সমস্ত চরিত্র কিন্তু এই সময় রাহু উঠিয়ে দিবে। রাহু নিজের নক্ষত্র অবস্থান করছে, তাহলে সেই নক্ষত্র তো ফল দিবে। তো শতভিসা নক্ষত্রে যেরকম ভালো দিক রয়েছে সেরকম আবার খারাপ দিকও রয়েছে। আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে শতভিসা নক্ষত্রের যে শতভিসা নক্ষত্র হচ্ছে জ্যোতিষশাস্ত্রের 24তম নক্ষত্র, এবং এই নক্ষত্রের বিস্তার হচ্ছে 206 ডিগ্রি 40 মিনিট থেকে 206 ডিগ্রি বলছি 306 ডিগ্রি 40 মিনিট থেকে 320 ডিগ্রি পর্যন্ত। এর উপরে উপরের ভাগকে বলা হয় বিস্তার, আর নিচের ভাগকে বলা হয় একসাথে নিয়ে চলা। শত তারার সমাবেশ, শত তারা ভেষজ। তো শত ভিসা ভেষজ, এক কথা বলতে গেলে আরোগ্য লাভ করা, এদের হিলিং পাওয়ার প্রচন্ড থাকে, চিকিৎসা এক কথায়।
তো এই নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু, আর এর 4টি চরণী পড়ছে কুম্ভ রাশিতে। রাশির অধিপতি শনি এবং অধিপতি দেবতা হচ্ছে আবার বরুণ দেব, অর্থাৎ জল, অথই সমুদ্র, বৃষ্টি, জল। তো সমুদ্রের মধ্যে কি থাকে? সমুদ্রের মধ্যে যেরকম মণিমাণিক্য থাকে, সেরকম একটা বড় প্রাণী জগৎ, সেরকম ভেষজ পদার্থ থাকে, যার জন্য এদের মধ্যে হিলিং পাওয়ারটা প্রচণ্ড থাকে। এবং বিস্তার আগেই বললাম উপরের অংশ, যার জন্য এদের মানে শতবিশা নক্ষত্র খুব হাই কোয়ালিটি হয়, অর্থাৎ এদের পর্যবেক্ষণ ক্ষমতা প্রচণ্ড থাকে এবং কল্পনা শক্তি প্রচণ্ড হয়, বন্ধু বান্ধবও থাকে, আবার বন্ধু বান্ধবদের কাছ থেকে ধোকাও পেয়ে যায়, এটা এদের মাইনাস পয়েন্ট। তো এই যে জিনিসটা উঠে আসছে, এটাকে আরো ক্লিয়ার করি যে এদের পশুর যে সংকেত দেওয়া হয়েছে, যে পশুর চিহ্নটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি ফিমেল হর্স। আর অশ্বিনী নক্ষত্রে দেওয়া হচ্ছে কি মেল হর্স। অশ্বিনী নক্ষত্রে যে হর্স, অশ্বিনী নক্ষত্র থেকে চিকিৎসা বিজ্ঞান উঠে আসছে, ভেষজ জিনিসটা উঠে আসছে। আর শতবিশা থেকে উঠে আসছে কি হাই টেম্পার চিকিৎসক, অর্থাৎ যে চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত থাকবে, যে রিসার্চ করবে, যে গবেষণা করবে, এরকম হয়তো চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত রয়েছে, ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে, তো ওষুধ আবিষ্কার করে ফেলবে ওদিকে, এইরকম জিনিসটা, প্রফেসর বই লিখবে। তো এরকম জিনিসটা, এদের শিক্ষার জায়গাটা কিন্তু খুব গভীর থাকে এবং ব্যাপক থাকে। এবং এরা ব্যক্তি বিশিষ্ট কাজ করে না, এরা কিন্তু নিজের জন্য কাজ করে না, এরা সমাজের জন্য কাজ করে। যে বিজ্ঞানী কোনো কিছু আবিষ্কার করলো, এটা নিজের জন্য রাখছে না, তো সমাজের মধ্যে ফেলে দেওয়া, সমাজের কিভাবে উন্নতি হয় সেই জিনিসটা এরা চিন্তা করে। তো শতবিশা নক্ষত্রের এটাই কিন্তু সব থেকে ভালো গুণ, এরা ব্যক্তি বিশিষ্ট কাজ করে না। আর মাইনাস দিক হচ্ছে কি যে এদেরকে যদি কেউ হার্ট দিয়ে কথা বলে, কেউ আঘাতজনিত কথা বলে, সেটা কিন্তু মনের মধ্যে থেকে যায়, এটা কিন্তু এদের খুব মাইনাস দিক। আরো মাইনাস দিক রয়েছে যে এদের দুরকম চরিত্র থাকে, একটা বাইরের চরিত্র, একটা ভিতরের চরিত্র। ভিতরের চরিত্রকে বোঝা খুব মুশকিল হয়ে যায় শতবিশা নক্ষত্রের। শতবিশা নক্ষত্রে যদি জাতক জাতিকা ফ্যামিলিতে থাকে এবং ফ্যামিলির পিতামাতা যদি বুঝে নেয় যে শতবিশা নক্ষত্র, তাহলে তাকে খুব কেয়ারভাবে মানুষ করা উচিত, ভালো ইন্টেনশন দেওয়া উচিত যে তোমার লক্ষ্য হচ্ছে ওদিকে, তুমি ওদিকে এগিয়ে যাও, তাহলে জীবনে সবকিছু করতে পারবে। আর যদি মানে যেটা বলে না যে ভালো সঙ্গে ভালো দোষ, খারাপ সঙ্গে খারাপ দোষ, তো খারাপ সঙ্গের সাথে যদি থাকে তো খারাপ জিনিসটাকে বেশি আকর্ষণ করে এবং সেদিকেই চলে যায়, নেশা ভাঙের প্রতি আসক্ত হয়ে যায় এরা জীবনে, যদি খারাপ সঙ্গটা পেয়ে যায়। অতএব এটা কিন্তু এদের মাইনাস দিক। আর আরো মাইনাস দিক হচ্ছে কি যে মানে কেউ কিছু যদি বলে সেটাকে গোপন রাখতে পারে না, চট করে প্রকাশিত করে দেয়, কিন্তু নিজের কথাকে গোপন রেখে দিবে, নিজের কথাকে গোপন রেখে দিবে, মানে সব বুঝতে দিবে না, এটা কিন্তু এদের আবার মাইনাস দিক। আর এদের 34 বছরের নিচে বিয়ে করা উচিত না, সংসার জীবনটা এদের অতটা ভালো যায় না, সংসার জীবনটা মানে বুঝতে চায় না, এক কথায় বলতে গেলে এদেরকে বুঝতে পারে না, যদি বুঝতে পারে তো মানে অমর কথা হয়ে যাবে, কিন্তু বুঝতে পারে না, যার জন্য এদের বিবাহিত জীবনটা অতটা ভালো হয় না। শতবিশা নক্ষত্রের অধিপতি দেবতা বরুণ দেব এবং যে ত্রিমূর্তির কথা বলা হয়েছে সেটা হচ্ছে শিব ভোলেনাথ, অর্থাৎ ভোলেনাথের উপাসনা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, সাধনা, ধ্যান, মেডিটেশন, এইগুলো এদের জন্য খুব উপযোগী হয়, মাইন্ডকে সেট রাখে, একদিকে চলার স্থিরতা পায়। শতবিশা নক্ষত্রের যে গাছের কথা বলা হয়েছে সেটা কদম গাছ, এবং যে এলিমেন্টের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আকাশ তত্ত্ব, অর্থাৎ গবেষণা জিনিসটা প্রচণ্ড এই মানে শতবিশা নক্ষত্রের মধ্যে উঠে আসে। এবং রাহু থাকছে কানেকশন জিনিসটা, যোগাযোগ ব্যবস্থা, বিদেশ, এই সমস্ত কিন্তু বিশেষভাবে উঠে আসে শতবিশা নক্ষত্রে। শতবিশা নক্ষত্রের যে পশুর চিহ্ন সেটা বললাম যে হর্স, এবং যে পাখির চিহ্ন দেওয়া হয়েছে সেটা কিন্তু দেওয়া হয়েছে কাককে। তো এই হচ্ছে শতবিশা নক্ষত্র। শতবিশা নক্ষত্রের যে পুরুষার্থের কথা, এটাও কিন্তু আবার ধর্মকে দেওয়া হয়েছে, ধর্ম জিনিসটাকে বেশি পছন্দ করে, ধর্মের পথে চলা বেশি পছন্দ করে এই শতবিশা নক্ষত্র। শতবিশা নক্ষত্রে সবকিছু ভালো, কিন্তু শতবিশা নক্ষত্রে এমন কিছু কিছু আছে যেগুলো করা উচিত না, যেরকম হচ্ছে বিবাহ করা উচিত না, গৃহপ্রবেশ করা উচিত না, বাড়ির ভিত স্থাপন এই সমস্ত করা উচিত না শতবিশা নক্ষত্র যেদিন পরে আর কি, চন্দ্রমা যেদিন থাকে শতবিশা নক্ষত্রে। তো এই তো হচ্ছে শতবিশা নক্ষত্রে বা শতবিশা নক্ষত্রে রাহু অবস্থান করছে ভাগ্যের ঘরে, নবম ঘরে। উচ্চশিক্ষার জিনিসটা উঠে আসছে, নবম ঘর থেকে উচ্চশিক্ষার জিনিসটা উঠে আসছে, তো উচ্চশিক্ষার দিকে যথেষ্ট সফলতা নিয়ে আসবে এই সময়কালে। এবং দূরযাত্রা জিনিসটা হবে, শিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রা হবে, বা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই জিনিসগুলো হবে, বা যারা বিদেশে থাকছেন তাদের বিদেশি কোনো কার্ড তৈরি হয়ে যাওয়া, গ্রিন কার্ড, ভিসা, হ্যান ত্যান, বা যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেলিং এর কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে, যারা বিদেশি কোম্পানিতে কাজ করছেন সেই কাজগুলো হবে, বা যাদের কল লেটার, প্রমোশন লেটার, কাগজপত্র আটকে রয়েছে সেই কাজগুলো হবে, দীর্ঘদিন ধরে থেমে থাকা কাজগুলো হবে, যে কাগজপত্রের কাজগুলো হচ্ছিল না, ভাগ্যের সঙ্গে যথেষ্ট পাবে, কর্মের সন্ধান পাবে, বিদেশি কোনো প্রজেক্টের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো এই সময়কালে হবে,
এছাড়া আনুষঙ্গিক আরও কাজ হবে, শিক্ষার দিকটা বিশেষভাবে উঠে আসছে, গবেষণার দিকটা উঠে আসছে, যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো আবার যথেষ্ট ভালো হবে। যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট, তারপরে ওকালতি করছেন, কোনো অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, মিডিয়াতে রয়েছেন, সেলসের ডিপার্টমেন্টে রয়েছেন, মার্কেটিংয়ের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই কাজগুলো যথেষ্ট ভালো হবে। মোট কথা এই মিথুন রাশির ক্ষেত্রে বললে চারিদিক থেকে উন্নতি এই সময়কালে। শুধু বুঝতে হবে যেগুলো মাইনাস দিক বললাম সেইগুলো, যে কেউ কোনো কথাতে হার্ট হচ্ছে, কেউ দুঃখী অনুভব করছে, সেটাকে কি এক কান দিয়ে শোনো, এক কান দিয়ে বের করে দাও। বন্ধু বান্ধব থেকে দূরে থাকো, বন্ধু বান্ধব বাজে সঙ্গ থেকে দূরে থাকো, বাজে অভ্যাস থেকে দূরে থাকো, বাজে নেশা থেকে দূরে থাকো। নিজের ইন্টেনশনটা পড়াশোনার দিকে রাখো, নিজের লক্ষ্যের দিকে রাখো, কিভাবে নিজের লক্ষ্যকে পূরণ করতে পারবা সেই পথে চলো, যথেষ্ট সাপোর্ট পাবে এই সময়কালে। যারা ইলেকট্রনিক্সের কাজের সাথে যুক্ত রয়েছেন, সফটওয়্যার জনিত বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান এই সময়কাল। গুরুর আশীর্বাদ পেয়ে যাচ্ছে, তো গুরুর আশীর্বাদ পাচ্ছে, তার সাথে শনির সাথে গুরুর কেন্দ্রের সম্পর্ক হয়ে যাচ্ছে। বক্রি অবস্থায় যখন 5ই ডিসেম্বর থেকে অবস্থান করবে, এটা যথেষ্ট ভালো অবস্থান দেবগুরু বৃহস্পতি। আবার শনি মার্গী হয়ে যাচ্ছে 28 তারিখে, কত সুন্দর অবস্থান হতে যাচ্ছে। ভাগ্যের ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করবে, তাহলে কর্মে অবশ্যই উন্নতি। রাহু এখানটাতে শনির বল যথেষ্ট বৃদ্ধি করে দেবে, মনের ইচ্ছা আকাঙ্ক্ষা যথেষ্ট বৃদ্ধি হবে এই সময়কালে। স্বপ্ন পূরণ করতে পারবে, নিজের লক্ষ্যের দিকে দৌড়াতে পারবে, লক্ষ্য পূরণ করতে পারবে, কিন্তু মানসিক দিক মানে ঠান্ডা করে যেতে হবে। ওই পারাপারি একটু তো অধৈর্য হয়ে গেলাম, মাথা গরম করে ফেললাম, তাহলে কিন্তু হবে না। এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে এই সময়কালে এই মিথুন রাশিকে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। এই সময়কালে কোন উপাচার করবে? যারা রাহুজনিত সমস্যা বা রাহুর মহাদশা চলছে, বা যাদের জন্মছকে গ্রহণযোগ রয়েছে, কারণ রাহুর যে দৃষ্টি, সপ্তম দৃষ্টিটা তো পড়ছে সিংহ রাশির উপর। সিংহ রাশিটা সূর্যের রাশি, তো এখানে সূর্যকেও যেরকম ঠিক করতে হবে, সেরকম কিন্তু ঠিক করতে হবে মা সরস্বতীর কৃপা লাভ করতে হবে, রাহুকে ঠিক করতে হবে। অর্থাৎ সূর্য যন্ত্র এবং সরস্বতী যন্ত্র, এটা হচ্ছে সব থেকে ভালো উপাচার এই মিথুন রাশির ক্ষেত্রে। এই দুটি যন্ত্র বাড়িতে স্থাপন করতে হবে বিধিসম্মত মেনে, যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে। এছাড়া হনুমান চল্লিশা, বজ্রংবাণ এগুলো পাঠ করলে তো ভালো ফল পাওয়া যায়। কিন্তু রাহু একমাত্র মা সরস্বতীর কাছেই মাথা নত করে দেয়, কারণ রাহুর মাথা রয়েছে, ধন নাই। মা সরস্বতী কি বাগ দেবী, জ্ঞানের দেবী, তো তার কাছেই মাথা নত করে, যার জন্য সরস্বতী যন্ত্র বিশেষভাবে উপযোগী হয়। যাদের এই যে শতবিশা নক্ষত্র, কি বললাম যে জ্ঞান, একটা বিশেষ জ্ঞান, কৃপা, তো মা সরস্বতী যন্ত্র অবশ্যই মানে ব্যবহার করা উচিত। মা সরস্বতীর বিশেষ কৃপা লাভ করা উচিত, বাড়িতে অবশ্যই এগুলো যন্ত্র স্থাপন করা উচিত। তো যাই হোক, এই সময়কালে অবশ্যই গুরুজনদেরকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করতে হবে। রাশির উপর বক্রি অবস্থায় দেবগুরু বৃহস্পতি, তার দৃষ্টি থাকছে। যে কোনো কাজ করতে গেলে বাড়ির পিতামাতার আশীর্বাদ এবং পিতাকে কোনো রকমভাবে এই সময়কালে অসম্মান করা যাবে না, কারণ ধর্মের ঘরে অবস্থান করছে। আর ধর্মের ভাগ্যের ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে, অতএব পিতার কানেকশন থাকছে। পিতাকে অসম্মান করা মানে নিজের হাত দিয়ে নিজের ভাগ্যকে নষ্ট করে দেওয়া, এটাও কিন্তু মনে রাখতে হবে মিথুন রাশিকে। তো অনেক কথা আলোচনা করলাম, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে, তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব করা মানে বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে যায়। নমস্কার, ধন্যবাদ।